জীবন এক অদ্ভুত যাত্রা। ছোটবেলায় আমরা ভাবতাম বড় হলে হয়তো সব সহজ হয়ে যাবে, নিজের ইচ্ছে মতো চলতে পারবো, কেউ বাধা দেবে না। কিন্তু বড় হয়ে বুঝতে পারতেছি বাস্তবতা একেবারেই ভিন্ন। যত বড় হতে থাকছি, জীবন তত জটিল থেকে জটিলতর হতে থাকে। শৈশবের চিন্তা ছিল খেলাধুলা, বন্ধু আর পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ। তখন ভুল করলে ক্ষমা ছিল সহজ, দায়িত্ব ছিল কম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আসে দায়িত্ব, আসে চাপ, আসে সিদ্ধান্তের ভার। পরিবার, সমাজ, কাজ সব মিলিয়ে এক অদৃশ্য বোঝা যেন কাঁধে চেপে বসে। জীবন কখনোই সহজ হবে না, কারণ প্রতিটি পর্যায়ে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করে। স্কুলের চিন্তা যেই শেষ হলো, আসে কর্মজীবনের চাপ। চাকরি বা ব্যবসায় স্থিতি এলে আসে পারিবারিক দায়িত্ব, সন্তান, লালন পালনের চিন্তা। তারপর একদিন বুঝতে পারি জীবনকে সহজ ভাবা ছিল এক শিশুসুলভ কল্পনা ছাড়া আর কিছুই না। তবে এর মধ্যে লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য। কঠিন সময় আমাদের শেখায় টিকে থাকতে, শক্ত হতে, মানুষ হতে। যত বড় হই তত বুঝতে পারি সহজ জীবন নয়, অর্থবহ জীবনই হচ্ছে আসল। জীবন কখনো আর সহজ হবে না, কিন্তু আমরা হতে পারি আরো শক্ত, আরো জ্ঞানী এবং আরো ধৈর্যশীল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে একটু বাইরের দিকে এলাম, মানে হাঁটতে হাঁটতে চলে আসছি সবজির বাগানে। ওখানে এসে দেখি গাছের নিচে একটা পাকা পেয়ারা পড়ে আছে। আমার পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছিল, কিন্তু শেষমেশ তেমন একটা পেয়ারা খাওয়া যায়নি কাকলাসের জন্য। গাছের কোন কর্নারে মনে হয় পেয়ারাটা ছিল, পেকে মাটিতে পড়ে গেছে। হাঁটতে হাঁটতে যেহেতু বাগানেই চলে আসছি, আমার সামান্য একটু কাজ আছে। এখানে আমি লাই শাকের বীজ লাগিয়েছিলাম। যখন লাই শাকের বীজগুলো লাগিয়েছিলাম, খুব সুন্দরভাবে গাছগুলো উঠেছিল, মোটামুটি অর্ধেক আঙ্গুলের মতন লম্বাও হয়ে গিয়েছিল। তারপরে হঠাৎ শুরু হলো বৃষ্টি, দেখুন সবকটা গাছ পচে গেছে। সাইড দিয়ে কিছুটা গাছ বাকি রয়েছে, এই যে ছোট ছোট। তো আজকে আমি সামান্য একটু ইউরিয়া সার পানিতে গুলছি, গুলে পানিটা এই গাছগুলোতে দিয়ে দিচ্ছি। গাছ ছোট ছোট থাকা অবস্থায় একটু ইউরিয়া সারের পানি দিলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর যেহেতু বৃষ্টিতে মধ্যের দিকটা পচে গেছে, শুধু চার সাইড দিয়ে আর কি ছোট ছোট কিছু গাছ রয়েছে। তো ওখান থেকে কিছু চারা উঠিয়ে পরে অন্য কোনো জায়গায় লাগিয়ে দিব। আর এখানে আমার বড়ই গাছের পাশে গতদিন যে আমি ধনিয়ার বীজগুলো লাগিয়েছিলাম, তো মাটিগুলো শুকিয়ে গেছে। গতকালকে খুব রোদ ছিল, রোদের কারণে মাটিগুলো শুকিয়ে গেছে, হয়তো বীজ থেকে চারা উঠবে না। তাই এক বালতি পানি আনছি, পানি এনে একেবারে হালকাভাবে আর কি কিছু পানি ছিটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে বীজগুলো শুকিয়ে ভেতরের যে অঙ্কুরটা আছে ওটা নষ্ট না হয়ে যায়। লাইর গাছগুলোতে সারগুলা পানি দিয়েছি, আর এখানে নর্মাল পানিটাই আর কি ছিটিয়ে দিয়ে দিলাম। কিতা করায় হ্যাঁ তুমি খাম দেখা তাইছো নি কিতা করো কিতা কিতা করো বেঁধে যুবের চলে আসছি রান্না করে। আজকে সকালের খাবার দাবারটা অফ ক্যামেরায় শেষ হয়ে গেছে, আমি আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো অনেকটা বাসন জমা হয়ে আছে। শিফা স্কুলে চলে গেছে, আর বাসনগুলো এখন আমি ধুয়ে নিব। ও যখন করে থাকে ও ধুই, আর মাঝে মধ্যে আমিও ধুই, মানে ও যখন স্কুলে চলে যায়। তো এখন আমি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটাকে আর কি সুন্দর করে পরিষ্কার করে নিব, এতে করে দুপুরে রান্না বান্নার আগ পর্যন্ত আর রান্নাঘরে কোনো কাজ করতে হবে না। রান্নাঘর পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে বেডরুম গুছিয়ে নিলে দেখা যায় একটু হাফ ছেড়ে বাঁচা যায়। তো এখানে সিঙ্কে দেখুন এক গাদা বাসন জমা হয়ে আছে, গত 2-3 দিন থেকে আমি বাসন ধুই নাই। গতকাল রাতেও বাসন ধোয়া হয় নাই, বাসনগুলো আমি পরে ধুইব। তার আগে আমি রান্নাঘরের যে টাইলসগুলো আছে ওগুলো আর কি একটু সুন্দর করে ভিম জেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে টাইলসের উপরের আঠালো ভাবটা সরে যায়। পানির মধ্যে সামান্য একটু ভিম জেল গুলে টাইলসগুলো যদি সুন্দরভাবে কাপড় দিয়ে মোছা যায়, তাহলে খুব তাড়াতাড়ি ময়লাটাও বেরিয়ে যায়। সেই সাথে টাইলসে অনেক সময় দেখা যায় তালাবাটি রাখা হয়, তো একটু আঠালো আঠালো ভাব চলে আসে, ওটা চলে যায়। কে যে আমায় বুদ্ধি দিয়েছিল সাদা টাইলস লাগাবো, সাদা টাইলসগুলোতে এত ময়লা লাগে। সামান্য একটা বাসন যদি টাইলসের উপরে রাখা হয়, আর বাসনের সাইড দিয়ে যদি একটু ময়লা থাকে বা তেলের ছিটাফোঁটা থাকে, ওখান থেকেই টাইলসে দাগ পড়ে যায়। তো যাই হোক, আমার টাইলস মোছা শেষ, চুলাও মুছে নিয়েছি। এখন সিঙ্কের এক গাদা বাসন জমানো, ওগুলো ধুয়ে সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নেব।
আমার সিঙ্কটা দেখতে এত বিশ্রী লাগে, হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন। আমার রান্নাঘরে প্রায় অনেকটা ভুল হয়েছে। আমি টাইলস বসানোর আগেই সিঙ্কটা বসিয়ে দিয়েছিলাম। তো পরে যেহেতু উপরে টাইলস বসানো হয়েছে তাই টাইলসের নিচে আর কি সিঙ্কটা পড়ে গেছে। আর সাইড দিয়ে হোয়াইট সিমেন্ট দেওয়া হয়েছিল বাড়তি জায়গাটাতে আর কি। হোয়াইট সিমেন্ট দেওয়ার কারণে এখন ওই সাইডটা একটু কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক গোসামাজা করে পরিষ্কার করার চেষ্টা করি, তারপরে অতটাও পরিষ্কার হয় না। তো দেখতে খারাপ লাগে, দেখা যায় ময়লা লেগে আছে। আসলে এমনটা না, টাইলসের সরি হোয়াইট সিমেন্টের উপরে কালো কালো দাগ পড়ে গেছে, যেহেতু সিঙ্কে সব সময় পানির কাজ চলে। ইনশাল্লাহ পরে এক সময় করে আমি সিঙ্কটা উঠিয়ে আবার টাইলসের উপরে বসিয়ে নিব। তো ওগুলো আসলে সকালে স্কুল টাইমের আগের ভিডিও ফুটেজ ছিল। আমি ভিডিও ফুটেজগুলো সেট করতে একটু উল্টাপাল্টা করে ফেলছি। আমি বাসন ধোয়ার আগে এই ভিডিও ফুটেজটা আমি করছিলাম। তো শিফা স্কুলে যাবে, যাওয়ার আগে বলছিল ওর মাথা আঁচড়ে দিতে, মানে ওকে বেনি করে দিতে। তো আমি একটু নতুনভাবে চাইছিলাম ওর চুলগুলো আঁচড়ে দিতে, কিন্তু মানে যেভাবে চাইছিলাম ওভাবে, মানে যতটা সহজ আসলে মোবাইলে দেখা যায় অতটাও সহজ না। তো যাই হোক, তারপরে পারিনি, কোনো মতে নিজের মতন করে আঁচড়ে দিয়েছি। ওর চুলগুলো আঁচড়ে দিয়ে তারপরে আবার আরিয়ানকে রেডি করে দিতে হবে। তো শিফার তো আমরা এখন পুরোপুরি দায়িত্ব নিয়েছি, ও এখন আমাদেরই মেয়ে। তো সেই হিসাবে এখন আমি অনেকটা মুরব্বি হয়ে গেছি, মানে মেয়ে জন্ম না দিয়েও কিছুদিন পর মেয়ের জামাই পেয়ে যাব। তো এগুলো আসলে ভাবতেও একটু অন্যরকম ফিলিংস আসে। তো যাই হোক, ওকে ওদেরকে স্কুলে দিলাম, তারপরে আমি একটু আবারও আসছি সবজির বাগানে। আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো এখানে আমি কিছুদিন আগে জায়গাটা কুড়ে রাখছিলাম, কুড়ে মানে ওখানে আর কি ছাগলের যে মলমূত্র ওটা আমি ফেলে রাখছিলাম। তো ওটা মোটামুটি এখন মাটির সাথে মিশে গেছে। আমি এখন কোদাল দিয়ে টেনে টেনে মাটিটা আবারও একটু নরম করে ছাগলের মলমূত্রটা মাটির সাথে পুরোপুরি মিক্স করে নিচ্ছি। ওখানে আজকে কিছু মূলার বীজ লাগাবো। এবার শীতকালীন সবজিটা আমি ভাবছিলাম একটু আগেভাগেই চাষ করব, কিন্তু ২-৩ বার মূলার বীজ লাগিয়েছি, লাই শাকের বীজ লাগিয়েছি, কিন্তু আম, বৃষ্টির কারণে মানে গাছ উঠেছে কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। তো আপাতত এখন চারদিকেই দেখা যাচ্ছে সবাই কম বেশি শীতের সবজি লাগাচ্ছে, তো সেই হিসাবে ভাবলাম আমিও আবার লাগাই। তো এখানে আমি ৩টা আর কি ড্রেনের মতন করে করছি। তো ওখানে মূলার বীজ এভাবে লম্বা সারিবদ্ধভাবে ছিটিয়ে দিচ্ছি, তার উপরে হালকা করে মাটি দিয়ে দিব। তো একটু কম পরিমাণে করতেছি কারণ আমার এখানে জায়গা কম, আর যেহেতু জায়গা কম সবকিছু একটু অল্প অল্প করেই করব। আর একসাথে যদি আমি একটা সবজি অনেকটা জায়গায় লাগিয়ে দিই তাহলে যত্ন করা যায় না, আর জায়গাটাও জুড়ে বসে থাকে। তো যতটুকু আমাদের পরিবারে লাগবে তো ওইটুকু পরিমাণেই আর কি আমি লাগাচ্ছি। তো যাই হোক, বীজ লাগানো শেষ করে আমি একটু মাটি ছিটিয়ে বীজগুলো ঢাকনা দিয়ে দিলাম। আমি যতক্ষণ ধরে কাজ করব ও এখানে বসে বসে আমাকে পাহারা দিবে। দেখুন, যাও যাও, সারাদিন থেকে বাচ্চা গিয়ে দুধ খাইছে না। আমার ছাগলটা তার বড় বাচ্চাটাকে নিয়ে সকালে চলে যায়। ছোট বাচ্চাটা বাসায় ছিল, সারাদিন থেকে দুধ খাওয়ার জন্য ডাকাডাকি করছিল। তো শেষমেশ মা ছেলের মিল হলো। লাউ গাছগুলো লম্বা হতে হতে মন্দিরের ওই সাইড দিয়ে চলে গেছে। এখন একটু উপরে যাব, গিয়ে দেখবো ওইদিকে লাউ আছে কিনা। তো ওই সাইডটা আসলে আমাদের ওই সাইড থেকে দেখা যায় না, দেখা যাক, থাকলেও থাকতে পারে। তো ওই সাইড দিয়ে রাস্তা আছে, আমি এই সাইড দিয়ে যাব না, ওই সাইডে যাই, ওখানে আছে। ওই হচ্ছে আমাদের লাউ গাছ। তো নিচে ওই জায়গাটা থেকে এই জায়গাটা মানে জুপের আড়ালে ঢুকে গেছে, দেখা যায় না। দেখুন লাউ গাছগুলো লম্বা হতে হতে মানে একেবারে জঙ্গলের ওই সাইডে চলে আসছে। তো এখানে এসেও আমার তেমন একটা লাভ হলো না, কারণ ওখানে কোনো লাউ দেখা যাচ্ছে না।
যদিও তাকে হয়তো নিচের দিক দিয়ে থাকতে পারে। ওই তো আমার রান্নাঘরটা, ওখানে আমার ছাগল মুরগ রাখার ঘর। এই যে আমাদের স্কুল, এই যে এই যে আমাদের স্কুল, এই যে আমাদের থাকার ঘর। তো এখানেই আমার সবজি বাগান। দেখুন উপর থেকে দেখতে মনে হয় এখানে একটা বড় একটা পাহাড়ের মতন জঙ্গল হয়েছে। এই যে দেখুন ওই রাস্তা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের বাড়ি। উপর সাইডে এত জঙ্গল, যেহেতু জায়গাটা আমাদের না, এই জায়গাটা আমাদের না। যদি আমাদের হতো তাহলে আমরা এই জায়গাটা পরিষ্কার করে রাখতাম। তো যেহেতু জায়গাটা আমাদের না, তাই আমাদের মানে আমরা পরিষ্কার করতেও পারি না। আর এই হচ্ছে মন্দির। এই যে দেখুন কতটা দূরত্ব। এই আমাদের স্কুল, আর মিডিলে এই এতটুকু জায়গা আছে, আর এই হচ্ছে মন্দির। সে আজকে মেঘ করছে, দেখুন আস্তে আস্তে দক্ষিণ সাইড থেকে মেঘ উঠতেছে। ওই দিক দিয়ে আমাদের রাস্তা। তো যেহেতু চলে আসছি, একটু সময় কাটিয়ে যাই। এই হচ্ছে ক্যাম্প, ব্যাটালিয়ানদের ক্যাম্প। তো ক্যাম্পের ব্যাটালিয়ানদের কোয়ার্টার ওগুলো। এখানে আছে মসজিদ। তো যাই হোক, সাইডটা তো আপনারা দেখছেন অনেক ভিডিওতে। তো রোদটা প্রচণ্ড কড়া, এখানে আর থাকবো না, চলে যাই ঘরে। আল্লাহ গো, রাতের বেলা ঠান্ডা লাগে, দিনের বেলা অনেক গরম। চলে আসলাম বাসায়। আজকে জনি আমার সাথে যায়নি, ও একটু অসুস্থ, শুয়ে আছে। তা না হলে আমি যেদিকে যাব আমার সাথে সাথে যায়। কেটা রবো? হ্যাঁ, কি একটা অবস্থা হয়েছে দেখুন, বাজে কুকুরদের সাথে মিশে মিশে। কেটা খবর? হ্যাঁ আইসুনি, খানো গেছলাইস? হ্যাঁ খানো গেছলাই? বাচ্চা ফালাই যাও গিয়ে, বাচ্চায় সারাদিন দুধ খাইতো করে মে মে করে। বাচ্চা এগু জন্ম দিছো তুমি, আর আমি ফালিতাম না? মাও জিতায় খালি, মাও আওলা সুজানি। তুমি কিতা রব? কিতা খবর? খবর কিতা তোমার? সান্ডামতি। আমার বাগান বিলাস ফুলের গাছটা এই যে এখানে লাগানো হয়েছে। আমার ছাগলগুলোর জন্য বেড়া দিতে হয়েছে আপাতত। সারাদিন বাড়ির টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যার পরে দেখুন আমার বাইপুর গাড়ি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমার নানির বাসায়। তো নানি তো মারা গেছেন, আপনারা হয়তো ভাববেন হঠাৎ করে আবার রাতের বেলা কেন যাচ্ছি। তো আমার নানি মারা যাওয়ার তো অনেক দিন হলো। তো আমাদের এখানে মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের উপরে। তো নানির উদ্দেশ্যে আর কি কয়েকজন মিসকিন খাওয়ানো হচ্ছে। আমাদের এখানে সিন্নি বলে। তো সেই সাথে কিছু আলিমদেরকে আর কি বাসায় এনে কোরআন খতম করানো হচ্ছে। আর আশেপাশের বাচ্চা কাচ্চা যারা আছে গ্রামের, তাদেরকে খাওয়ানো হচ্ছে। আর আমার খালারা আর কি আসছেন। তো যাই হোক, মামা বারবার ফোন করে আমায় যাওয়ার জন্য বলছেন। তো না গেলেও ওনার খারাপ লাগবে, সেজন্য আর কি চলে যাচ্ছি। তো যাব কি যাব না ভাবতে ভাবতে ভাবলাম চলে যাই, যেহেতু খালারা সবাই গেছেন আর মাও গেছেন। তো নানি মারা গেছেন, এখন আর নানির বাসায় আর আগের মতন যাওয়াও হবে না। তো ওই জন্য আর কি ভাবলাম চলে যাই, সবাই যেহেতু জমা হয়েছেন দেখেও আসবো, আর মামা যেহেতু বলছেন বারবার। তো যাই হোক, সন্ধ্যার পরে আমার ভাইপোকে বলছিলাম গাড়ি নিয়ে আসতে, ও গাড়ি নিয়ে আসছে। এখন জুবাইর, আমি আর আরিয়ান যাচ্ছি। তো ওখান থেকে সামান্য কিছু খাবার দাবার নিলাম, বিস্কিট। আর এই যে সামনেই চলে আসছি, এই সামনেই হচ্ছে আমার নানার বাড়ি। তো ওখানে মনে হয় আত্মীয় স্বজনরাও আসছেন, মানে ভাই বোন সবাই মিলে টাকা দিয়ে এই
একটা কোরআন খতমের ব্যবস্থা করছেন আর খাওয়া দাওয়ার আর কি অ্যারেঞ্জমেন্ট করছেন। তো যাই হোক চলে আসলাম। এই যে হচ্ছে আমার নানার বাড়ি। তো ওটা তো আপনারা ভিডিওতে অনেকবার দেখছেন। এই যে দেখুন ওই ঘরে হুজুররাও মনে হয় চলে আসছেন, আমি অনেকটা লেট করে আসছি। আর ঘরের ভেতরে অনেক মেহমান, তাই আমি আর ভিডিও করি নাই, মানে বাইরে আর কি একটু ভিডিও করেছিলাম। ঘরের ভেতরে যেহেতু অনেকেই থাকেন, তো সবার তো আর পারমিশন নেওয়া হয় না, আর কারো পারমিশন ছাড়া ভিডিও করাটাও আমার মনে হয় উচিত না। সেজন্য আমি আর ভিডিও করি নাই, বাইরের দিকে টুকটাক ভিডিও করেছিলাম। তো এখানে খাবার দাবার আয়োজন করা হচ্ছে, মানে রান্না বান্না সকাল দিনের বেলায় হয়ে গেছে। দিনের বেলা কিছু গ্রামের বাচ্চা মিসকিন ওইসবদেরকে আর কি জমা করে খাওয়ানো হয়েছে। আর এখন রাতের বেলা কোরআন খতম হয়েছে, এখন হুজুরদেরকে আর কি খাওয়া দাওয়া করাবেন, তারপরে আমরা খাবো, খাওয়া দাওয়া করে চলে যাব। তো আমার এক খালাতো বোন আসছিল, ও চলে যাচ্ছে, আমরা যে গাড়িটা নিয়ে আসছিলাম ওই গাড়িতে করে যাচ্ছে। আর আমরা আরেকটু পরে যাব, খাবার খেতে বসে পড়লাম। তো সামান্য একটু মাংস ভুনা নিয়েছি আমি, আবার ওইসব তেল টেল বেশিটা খাবো না। তো খাওয়া দাওয়া শেষ, বাকিরা খাবার খাচ্ছেন আর আমি যে নানি নেই এখন, আর নানি বাড়িতে আসতে ইচ্ছা করে না। তো যাই হোক, নানি চলে যাওয়ার পরে হয়তো এই শেষবার মা খালা মানে সবাই একসাথে জড়ো হয়েছেন। তো ওই জন্যই আর কি আসা, সবাইকে একসাথে দেখা হয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আমি একটু আগেই খেয়ে নিয়েছি, বাকিরা খাবার খাচ্ছেন, গল্প করতেছেন, আর আমি একটু ভিডিও করেছিলাম। দেখুন ঘরের কি অবস্থা। তো নানির খাটটা দেখুন একেবারে খালি পড়ে আছে। এদিকে রুজির ঘুম চলে আসছে, ওরাও আসছিল। তো রুজির ঘুম চলে আসছে, ও নানির খাটের মধ্যেই ঘুমিয়ে পড়ছে। তো আমি ডেকে ওকে উঠানোর চেষ্টা করছিলাম যেহেতু আমরা চলে যাব। আর এই যে নানির খাটটা একেবারে খালি। তো আগে আসলে এখানে নানিকে শোয়া অবস্থায় দেখা যেত, আজ 10-15 বছর থেকে। তো এখন তো আর নানিও নেই, খাটটা খালি পড়ে আছে, দেখতে খুব খারাপ লাগতেছে। আমিও আসছিলাম যেহেতু খতম করানো হয়েছে, ভাবলাম সামান্য একটু টাকা দিব খতমের উদ্দেশ্যে। তো যাই হোক, তারপরে রাতের দিকে আমরা বাসায় ফিরে যাচ্ছি। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।